নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত। প্রথম ফ্রন্ট পেজটা দেখে হয়তো আপনারা ভাববেন যে আমি কি আলোচনা করছি। এর একটা পুরনো ভিডিওর পিডিএফ। যখন WBTED প্রিপারেশান চলছিল তখন ত্রিপুরা টেটের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আমি আলোচনা করেছিলাম। এটা 2015 সালের কোশ্চেন আমি পেয়েছিলাম অনলাইন থেকে। আমি জানি না এটা 2015 ত্রিপুরা টেটের কোশ্চেন কিনা। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ত্রিপুরা থেকে যে এটা 2015 কোশ্চেন কিনা। তো আমি চেষ্টা করব, চলুন যে ভিডিওটার যে কোশ্চেনগুলো রয়েছে অর্থাৎ 2015 যে কোশ্চেনগুলো আমি ত্রিপুরা টেটের বলে জানি সেগুলো আলোচনা করার চেষ্টা করছি। আর অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেটা ত্রিপুরা টেটের কোশ্চেন কিনা। আর আপনারা যদি আমার ভিডিওটি পিডিএফ সংগ্রহ করতে চান তারা গো ফরওয়ার্ডের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারেন। যেহেতু এই পিডিএফটা একবার আমি আলোচনা করেছি একটা অন্য ভিডিওতে, তো যদি কেউ দেখে থাকেন তাকে বলবো যে ভিডিওটা আর দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু পুরনো ভিডিও যেহেতু আপনারা কেউ খুঁজে দেখেন না, তো তার জন্য আমি ভাবলাম যে প্রিভিয়াস ইয়ারের যেহেতু কোশ্চেন, তো এটা একটু আলোচনা করে দিই। আর আমি একটু অন্য জায়গায় ছিলাম, নতুন পিডিএফ আজকে আমি তৈরি করতে পারিনি, তার জন্য এটা আমি আলোচনা করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, একটি শিশুর অবাধ্যতা সাধারণত নির্দেশ করে। অপশান এতে বলা হচ্ছে সৃষ্টিশীলতা, বিয়ে বলা হচ্ছে অসুখী ভাব, 3 বলা হচ্ছে বুদ্ধিমত্তা, 4 বলা হচ্ছে যে শাস্তিযোগ্যতা। অর্থাৎ কোনো বাচ্চা যখন ভীষণভাবে অবাধ্য হয়, যখন কারো কথা শোনে না, তখন সেটা আসলে কিসের নির্দেশ করে? সৃষ্টিশীলতা আমাদের হবে না, বুদ্ধিমত্তাও হবে না, শাস্তি পাওয়ার যোগ্যতা এটাও আমাদের হবে না। কারণ পানিশমেন্টকে আমরা স্ট্রিক্টলি অ্যাভয়েড করে থাকি আমাদের এই শিশু মনস্তত্ত্বে। যেখানে শিশুদেরকে যত্ন করে ভালোবেসে শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে শাস্তিটা কিন্তু কোনো ম্যাটারই করে না। অর্থাৎ আমরা একদম বাদ দেব। তো আমাদের উত্তর হবে অসুখী ভাব। এটা কেন উত্তর হবে? কারণ দেখুন, ওয়াটসন বলেছেন যে আচরণবাদকে তিনি প্রমোট করেছেন, মনোবিজ্ঞানী ওয়াটসন। তো তার মতে যে আচরণকে পর্যবেক্ষণ করলে কিন্তু আমরা শিশুর মনের ভিতর কি চলছে বা কি হচ্ছে সেটা আমরা অনুমান করতে পারি বা বুঝতে পারি। অর্থাৎ কোনো বাচ্চা যদি কাঁদে বা কোনো বাচ্চার মধ্যে অ্যাংজাইটি যদি দেখা যায়, তাহলে আমরা কি অনুমান করতে পারি যে তার মনের ভিতর কিছু চলছে বা তার কিছু, তো সে মন থেকে কোথাও না কোথাও অসুখী, কষ্ট পাচ্ছে। সে তার আচরণ দেখে বোঝা যায়। কোনো বাচ্চা যখন সাধারণভাবে কোনো কিছুতে ঘৃণা বা রাগ বোধ করে, তো বিভিন্ন রকম রিয়াকশানে সে সেটাকে বোঝানোর চেষ্টা করে। তো এই ক্ষেত্রে কিন্তু এই অসুখী ভাবটা আমাদের উত্তর হিসাবে আসবে। 2015 যে কোয়েশ্চেন ত্রিপুরা টেটে ছিল, যদি এটা কোয়েশ্চেন হয়, তো কোয়েশ্চেনটা কিন্তু মোটামুটি সহজই, এখানে কোনো চিন্তাই নেই। সেই তুলনায় 2017, 2022 এবং 2023 যে WBTED কোয়েশ্চেন রয়েছে শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির ওপরে দারুণ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন রয়েছে। আমি খুব তাড়াতাড়ি ওই 3টে ইয়ারের কোয়েশ্চেন CDPর আলোচনা করে দেবো, যেগুলো আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। এবার দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 2, শ্রেণীতে অমনোযোগী ও অসচেতন ছাত্রকে আপনি কিভাবে ঠিক পথে চালিত করবেন? তো আপনারা সকলেই উড বি টিচার হতে চলেছেন। তো কোনো বাচ্চা যদি অমনোযোগী বা অসচেতন থাকে, তো আপনি তাদেরকে কোন পথে নিয়ে যাবেন যাতে তারা ঠিকভাবে পড়াশোনা করবে? অপশান এতে বলা হচ্ছে যে তাদের পিতামাতাকে ডেকে আনবেন, বিতে বলা হচ্ছে শ্রেণীকক্ষ থেকে বার করে দেবেন, 3 বলা হয়েছে তার সমস্যাটি ভালোভাবে শোনার পর সেটির ওপর সমাধান করবেন, দিয়ে বলা হচ্ছে কোনোটিই নয়। তাহলে উত্তর আমাদের বোঝাই যাচ্ছে যে আমরা এইটা নেবো, কারণ এটাই একমাত্র পজিটিভ আনসার। বাদ বাকিগুলো কিন্তু কখনোই হবে না। মা বাবাকে তো আমরা ইনভলভ করতেই পারবো না, আর শ্রেণীকক্ষ থেকে তো বার করে দেবই না, যেহেতু পানিশমেন্ট আমাদের করার নিয়মই নেই। RTE 2009 বলেছে যে বাচ্চাকে পানিশমেন্ট দেওয়া যাবে না। পানিশমেন্ট দিলেই কিন্তু আপনার চাকরি নিয়ে টানাটানি হবে, এটুকু মনে রাখবেন। চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে। খুব ফাস্ট আলোচনা করব, তার কারণ হচ্ছে কোয়েশ্চেনগুলো খুব সহজ। শিক্ষণ কৌশলের ক্ষেত্রে নিচের কোনটির ওপর জোর দেওয়া উচিত? তো শিক্ষণ যে টিচিং যে ট্যাকটিকগুলো রয়েছে, টিচিং যে টেকনিকগুলো রয়েছে, সেইগুলো বা লার্নিং যে পেডাগজি, তার ক্ষেত্রে কোন জিনিসটার ওপর জোর দেওয়া উচিত? অপশান এতে বলা হয়েছে মনোবিজ্ঞানের ওপর, বিয়ে বলা হয়েছে বিজ্ঞানের ওপর, 3 বলা হয়েছে কৃত কৌশল বা ক্রিয়েটিভিটির ওপর, 4 বলা হচ্ছে ওপরের সবগুলি। তো দেখে মনে হচ্ছে 3টে অপশানই পজিটিভ, আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আমরা মনোবিজ্ঞানকেও যেমন গুরুত্ব দেবো, তার সঙ্গে সায়েন্সও বাচ্চাদের ইম্পর্টেন্স দিতে হবে এবং তার সঙ্গে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাকেও গুরুত্ব দিতে হবে।
আমাদের 4 হবে উত্তর। চলে যাব আমরা 4 নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার কোশ্চেনে কি রয়েছে, শ্রেণীকক্ষে ব্যবস্থাপনার ক্ষেত্রে মূলত দায়ী কে থাকেন? অর্থাৎ একটা ক্লাসকে অর্গানাইজ করার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দায়িত্বে কে থাকেন? অপশান এতে বলা হচ্ছে অধ্যক্ষ, বিয়ে বলা হচ্ছে শ্রেণীকক্ষ শ্রেণী শিক্ষক, সিএ বলা হচ্ছে ছাত্র সংসদ, ডিএ বলা হচ্ছে শিক্ষক সংসদ। একদম আমাদের শ্রেণী শিক্ষক হবেন উত্তর, কারণ শ্রেণী শিক্ষকই একমাত্র মানুষ যে সমস্তটা, আমরা জানি যে প্রাইমারিতে আমাদের আলাদা করে অন্যান্য টিচার থাকে না সাবজেক্ট ওয়াইজ, সেক্ষেত্রে একজন ক্লাস টিচার থাকেন যাকে সব কিছু মেনটেন করে সব কিছু হিসাব করে চলতে হয়, এবং তিনি ক্লাসও নেন, তার সাথে সাথে সেই ক্লাসের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বও কিন্তু তার। চলে যাবো আমরা 5 নাম্বার কোশ্চেনে। 5 নাম্বার কোশ্চেনে কি রয়েছে, পরামর্শ এবং নির্দেশনা সবার ক্ষেত্রে প্রয়োজনীয়, কারণ এর ফলে সমাজ এবং বিদ্যালয়ে ঠিকভাবে মানিয়ে নেওয়া যায়। বিয়ে বলা হচ্ছে এর ফলে শিক্ষণের বাধাগুলোকে দূর করা যায়। 3 বলা হচ্ছে যে মনোগত এবং সামাজিক সমস্যাগুলি এর ফলে দূর করা যায়। অপশান ডি এ বলা হচ্ছে ওপরের সবগুলি। তো প্রত্যেকটা কোশ্চেনে কি, প্রত্যেকটা আনসারই কিন্তু আমাদের সঠিক, অর্থাৎ আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক। কারণ দেখুন, সমাজ এবং বিদ্যালয়কে মানিয়ে চলার জন্য পরামর্শ নির্দেশনা তো অবশ্যই প্রয়োজন। শিক্ষণের বাধা, কোনো সমস্যা আসছে কোনো শিক্ষার্থীর, তো সেই বাধাটাকে কাটিয়ে ওঠার জন্য তো নির্দেশনা বা পরামর্শের প্রয়োজন হয়। আর মনোগত এবং সামাজিক সমস্যাগুলো, এগুলোও কিন্তু পরামর্শ দানের মাধ্যমেই ছাত্রদের দূর করা সম্ভব হয়। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই প্রেশার যে মোটিভেশনের যে চ্যাপ্টার রয়েছে, এটা আমার সব থেকে প্রিয়। যদিও এখান থেকে দুটো একটার বেশি কোশ্চেন আসে না, কিন্তু মোটিভেশনটা আমার খুব ভালো লাগে। তো মোটিভেশন উদ্বুদ্ধ করার প্রক্রিয়া বা প্রেরণা হলো। তো প্রেরণা মূলত কি? মোটিভেশন হচ্ছে কোনো কিছু কাজ করার জন্য যে একটা তাগিদ কাজ করে, অর্থাৎ কোনো একটা কাজ আপনি করবেন, অর্থাৎ আপনারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, আপনারা কেন চাকরির প্রিপারেশনটা নেবেন? তার কারণ শিক্ষকতা একটা সম্মানীয় পেশা, সেই পেশায় গেলে একটা সমাজে একটা আলাদা পরিচয় পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে কি হয় যে সেখান থেকে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি আসে একটা মানুষের জীবনে। তো এগুলো কি আমাদের প্রেরণাতে সাহায্য করে। আর আমি বলেছিলাম এগুলো কি, এগুলো হচ্ছে বাহ্যিক প্রেরণা। যদিও এগুলো বাহ্যিক প্রেরণা, তবুও এগুলো প্রেরণা। আর ইন্টেনসিভ মোটিভেশন কি, যেটা অন্তর থেকে আসে, যে আমাকে সমাজটাকে ঠিক করতে হবে একজন শিক্ষক হিসাবে। তো এখানে কি বলা হয়েছে যে এটা বিজ্ঞান ভিত্তিক যে প্রক্রিয়া, সেটা বিয়ে বলা হচ্ছে মনোবিজ্ঞান ভিত্তিক, 3 বলা হচ্ছে দার্শনিক ধারণা, 4 বলা হচ্ছে প্রাকৃতিক ধারণা। এখানে উত্তর আমাদের হয়ে যাবে মনোবিজ্ঞান ভিত্তিক ধারণা। অর্থাৎ কোনো কিছু শিক্ষার্থীদের শেখানোর জন্য আমাদের মোটিভেশন ভীষণভাবে জরুরি। একটা বাচ্চা শিখতে চায় না, সে জানতে চায় না, তার মনে শেখার ইচ্ছা নেই, তাকে আপনি কি করে শেখাবেন? কখনোই সম্ভব নয়। তো মোটিভেশন কিন্তু একদম আমাদের প্রাইমারি একটা অবজেক্ট বলতে পারেন, বা প্রাইমারি রিকোয়ারমেন্ট বলতে পারেন, যেটা সবার আগে প্রয়োজন। শাস্তি হলো অপশান এতে বলা হচ্ছে একটি প্রতিকূল কার্যকারিতা বা নেগেটিভ রিইনফোর্সার, বিয়ে বলা হচ্ছে একটি অনুকূল কার্যকারিতা বা পজিটিভ রিইনফোর্সার, 3 বলা হচ্ছে নিশ্চিতভাবে অকার্যকর প্রক্রিয়া, 4 বলা হচ্ছে ওপরের কোনোটিই নয়। আমাদের অপশান ডি উত্তর হয়ে যাবে। আগে যখন ওই কোশ্চেনটা আমি আলোচনা করেছিলাম, তো আমি ভুলবশত শাস্তিকে নেগেটিভ রিইনফোর্সার নিয়েছিলাম। শাস্তি কোনো নেগেটিভ রিইনফোর্সার নয়, এটা একটা রিইনফোর্সমেন্ট বটে, যে কোনো কিছুকে ব্যাঘাত ঘটাতে পারে, কিন্তু শাস্তি কোনো নেগেটিভ রিইনফোর্সার হয় না। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8। একজন শিক্ষকের মূল কর্তব্য হলো, অপশান এতে বলা হচ্ছে শেখানো, বিয়ে বলা হচ্ছে তথ্য প্রধান, 3 বলা হচ্ছে উপদেশ প্রধান, 4 বলা হচ্ছে পথপ্রদর্শক। তো একজন শিক্ষকের অবশ্যই একজন শিক্ষক পথপ্রদর্শক হবেন। আমরা ছোট থেকে শুনে আসছি কি, এ টিচার ইজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো একজন শিক্ষক কিন্তু একটা ওভারঅল বন্ধু হিসাবে বা ওভারঅল একজন গাইডেন্স হিসাবে কাজ করবেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আমরা জেন্ডার চ্যাপ্টার যদিও আলোচনা করিনি, কিন্তু জেন্ডার চ্যাপ্টারে দুটো কোশ্চেন মাস্ট কমন আসে। তো আগে কোশ্চেনটা আলোচনা করে নিই, তারপর বলছি যে রাজ্য স্তরে একক সঙ্গীত প্রতিযোগিতার জন্য কোনো বিদ্যালয় শুধুমাত্র মেয়েদের বাছাই করছে, এর মাধ্যমে বোঝা যায়। অপশান এ বলা হচ্ছে লিঙ্গ বৈষম্য, 2 হচ্ছে সামগ্রিক ধারণা, 3 হচ্ছে প্রয়োগবাদী, 4 হচ্ছে প্রগতিশীল চিন্তাধারা। তো এখানে আমাদের অপশান এ উত্তর হবে লিঙ্গ বৈষম্য। এটা কেন হবে একটু বলি আমরা লিঙ্গ সম্পর্কে।
লিঙ্গ বা জেন্ডার হচ্ছে একটা সামাজিক ধারণা। যদি কোশ্চেন আসে লিঙ্গ কি ধারণা, তো এটা হবে আমাদের এটা লিঙ্গ হচ্ছে সামাজিক ধারণা। যদিও লিঙ্গের মধ্যে একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে বিশেষ কোনো পার্থক্য থাকে না, কিন্তু একটা ছেলে বা মেয়ের মধ্যে পার্থক্যটা তৈরি করে কে? সমাজ তৈরি করে। একটা মেয়ের কাছ থেকে সমাজ আলাদা কিছু প্রত্যাশা করে, একটা ছেলের কাছ থেকে সমাজ আলাদা কিছু প্রত্যাশা করে। তো যখন কোনো কাজে কোনো মেয়েকে প্রেফার করা হবে সবসময়, যে মেয়েরা সবসময় ঘর গুছোবে, সংসারের কাজ করবে, সন্তান লালন পালন করবে, বা এই ধরনের যে কথাবার্তাগুলো, এইগুলো কি বলা হয়? এগুলো লিঙ্গ বৈষম্য। বা মেয়েরা শুধুমাত্র সেলাই করবে বা মেয়েরা শুধুমাত্র রান্না করবে, এই যে শুধুমাত্র কেবলমাত্র মেয়েরা করবে, বা ছেলেরা শুধুমাত্র শরীরে যে কাজগুলো হয়, কর্মক্ষম যে কাজগুলো, যেগুলোতে শারীরিক শক্তির প্রয়োজন হয়, সেগুলো করবে। তো এগুলোকে বলা হয় জেন্ডার স্টিরিওটাইপ ধারণা বা লিঙ্গ রূঢ়িবদ্ধ ধারণা, প্রাচীন রূঢ়িবদ্ধ ধারণা। মানে যেটা যুগ যুগ মানধাতার আমল থেকে চলে আসছে, যে মেয়েরা সংসারের কাজ করবে, মেয়েরা ঘর সামলাবে, মেয়েরা ঘরের মধ্যে থাকবে, এগুলো হচ্ছে লিঙ্গ রূঢ়িবদ্ধ ধারণা। আর শিক্ষক যখন কোনো ছেলেকে বা মেয়েকে বেশি গুরুত্ব দেবেন, তখন তিনি লিঙ্গ স্টিরিওটাইপকে বা এই যে লিঙ্গ বৈষম্যকে, এটাকে তিনি প্রাধান্য দেবেন। তো একজন শিক্ষক হিসাবে আমাদের প্রথম প্রাথমিক কর্তব্য কী হবে? যে আমাদের কাছে ছেলে বাচ্চাটা মেয়ে বাচ্চাটা দুটোই সমান, অর্থাৎ তাদেরকে সমান গুরুত্ব দিয়ে আমাদের কিন্তু পড়াশোনা করাতে হবে। চলে যাবো 10 নম্বর কোশ্চেনে। শেখানোর ওপর জোর দেওয়াকে শেখার ওপর জোর দেওয়াতে পাল্টে যায় কিভাবে? তো শেখানোর ওপর জোর দেওয়া শেখার ওপর জোর দেওয়াতে পাল্টে যায়। অপশান এতে বলা হয়েছে বারে বারে পড়ে শেখাকে উৎসাহিত করে, শিশুকেন্দ্রিক শিক্ষণ শৈলীকে গ্রহণ করে, পরীক্ষার ওপর জোর দেয়। অপশান ডিতে বলা হচ্ছে কোনোটিই নয়। তো এখানে বলা হবে কিন্তু অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে শিশুকেন্দ্রিক শিক্ষণ কৌশল শৈলীকে গ্রহণ করে। অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষণ কৌশল বলতে আমরা কি বুঝি? যে শিশুকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে কি, যে আমাদের এডুকেশন বা আমাদের শিক্ষার কেন্দ্রে বা মেন প্রায়োরিটির মধ্যবিন্দু হবে একজন শিশু, এবং শিশু চাহিদা অনুযায়ী, শিশুর চাওয়া পাওয়া, শিশুর ভালো লাগা খারাপ লাগার উপর ডিপেন্ড করে আমাদের পাঠ্যক্রম, কারিকুলাম, শিক্ষা পদ্ধতি এবং তাদেরকে শেখানোর যে প্রসেসগুলো, সেগুলো সব তাদের উপর নির্ভর করে বা তাদের ইচ্ছা অনুযায়ী বিন্যাস করা হবে, বা তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে শিক্ষাটা সাপ্লিমেন্ট করা হবে। তো কোশ্চেন নাম্বার 10-এর উত্তর কিন্তু আমাদের অপশান বি হয়ে যাবে। চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 11। তো কোশ্চেন নাম্বার 11-তে কী রয়েছে দেখি। বিদ্যালয় ভিত্তিক মূল্যায়নের ফলে, তো আমরা স্কুলে যে ইভ্যালুয়েশনগুলো নিই তার ফলে কি হয়? অপশান এতে বলা হচ্ছে শিক্ষক ছাত্র উভয়ের মধ্যে গা ছাড়া ভাব দেখা যায়। বিয়ে বলা হচ্ছে শিক্ষা পর্ষদের দায়বদ্ধতার হানি ঘটে। 3-এ বলা হচ্ছে জাতীয় প্রামাণ্য স্তরে পৌঁছানোর ক্ষেত্রে বাধা দেয়। 4-এ বলা হচ্ছে যথাযথ সমস্যা নির্ণয় করা যায় বলে ছাত্রদের আরও শেখার সুযোগ ঘটে। সব থেকে পজিটিভ উত্তর আমাদের অপশান ডি। তো 11-এর উত্তর হবে অপশান ডি। চলে যাবো আমরা পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। তো বৃদ্ধি বলতে কি বুঝি? যাকে ইংলিশ টার্মে আমরা বৃদ্ধি বলতে আমরা ডেভেলপমেন্ট বুঝি, বৃদ্ধি বলতে আমরা গ্রোথ বুঝি, আর ডেভেলপমেন্ট বলতে আমরা বিকাশ বুঝি। তো বৃদ্ধির ক্ষেত্রে কি হয়? শুধুমাত্র আমাদের বায়োলজিক্যাল চেঞ্জেস বা শারীরিক পরিবর্তন হয়। আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটে, অর্থাৎ তার শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক সমস্ত দিকের বা সমস্ত অ্যাসপেক্টের বিকাশগুলো কিন্তু ঘটে। বৃদ্ধিও এক প্রকার বিকাশ, কিন্তু শারীরিক বিকাশ। তো এখানে বলা হচ্ছে ফলাফলের পরিবর্তন ঘটে, বিয়ে বলা হচ্ছে পরিমাপের পরিবর্তন ঘটে, সিএ বলা হচ্ছে এ বি উভয়ই, আর ওপরে ডিতে বলা হচ্ছে কোনোটি না। তাহলে আমাদের উত্তর কিন্তু অপশান বি হয়ে যাবে। গ্রোথ মানেই কিন্তু সেটা সম্পূর্ণ বায়োলজিক্যাল, সেটা সম্পূর্ণ শারীরিক। গ্রোথ মানেই কিন্তু বায়োলজিক্যাল, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর ডেভেলপমেন্ট মানে আমাদের সর্বাঙ্গীন বিকাশ। কোশ্চেন নাম্বার 13 কি রয়েছে? শিশুর বিকাশ বলতে কি বোঝানো হয়েছে? অপশান এতে বলা হয়েছে শিশুর দৈর্ঘ্য প্রস্থ আকৃতির বিকাশ। বিয়ে বলা হচ্ছে শিশুর মানসিক বৌদ্ধিক বিকাশ। সিএ বলা হচ্ছে শিশুর সর্বাঙ্গীন বিকাশ। তো আমরা একটু আগেই আলোচনা করলাম, নো ডাউট অপশান সি আমাদের উত্তর। চলে যাবো আমরা পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14। তো 14 নম্বর কোশ্চেনে কি রয়েছে? শারীরিক বৃদ্ধি এবং বিকাশকে কি বলা হয়? তো শারীরিক বৃদ্ধি বলতে শারীরিক যে পরিবর্তন, অর্থাৎ আমাদের আকার আয়তনের বিকাশ যে ঘটবে, সেটা ঘটলে আমরা কি বলবো? যে বৃদ্ধি হয়েছে বা গ্রোথ হয়েছে। কিন্তু শারীরিক বৃদ্ধি এবং শারীরিক যখন বিকাশ, অর্থাৎ আপনার
বৃদ্ধির ফলে কি হচ্ছে, হাতের বৃদ্ধি ঘটছে, একটা বাচ্চার একটা শরীর বৃদ্ধি পাচ্ছে, মাথার বিকাশ করছে, তার আকার আয়তন বেড়ে যাচ্ছে। কিন্তু তখন একটা শিশুর মাথার বিকাশের সাথে সাথে, বৃদ্ধির ফলে একটা শিশুর মাথা বেড়ে গেল, তার সাথে সাথে কি হচ্ছে, তার কার্যকারিতা বাড়লো না, তাহলে তার শুধু বৃদ্ধিই হলো। কিন্তু একটা শিশুর মাথা বাড়ার সাথে সাথে তার মাথার মধ্যে যে বুদ্ধির ধারণ ক্ষমতা, জ্ঞানের যে বিকাশ করছে, বা একটা শিশুর বয়সের সাথে সাথে তার পেট বেড়ে যাচ্ছে, কিন্তু তার পেটের যে কার্যকারিতা, পরিপাক গ্রন্থিগুলো সঠিকভাবে পুষ্ট হচ্ছে কিনা, পাকস্থলী ঠিকঠাক আছে কিনা, কিংবা পা বয়সের সাথে সাথে পা বেড়ে গেল একটা শিক্ষার্থীর, কিন্তু সেই পায়ের কার্যকারিতা বাড়লো না। তো বৃদ্ধি প্লাস কার্যকারিতা মানে কিন্তু, অর্থাৎ বৃদ্ধি প্লাস বিকাশ মানে কিন্তু পরিণমন বা ম্যাচুরেশন, পরিপূর্ণ প্রাপ্তি বা ম্যাচুরেশন। অপশান বি আমাদের উত্তর হবে। অনেক সময় আমরা বলি না, তোরা বড়ই হয়েছিস, তোদের ম্যাচুরেশন হয়নি বা ম্যাচিওর হসনি, তো এই কথাটা কিন্তু এখান থেকে এসছে। বৃদ্ধির ফলে আকার আয়তন বাড়ে আর পরিপক্কতা আসে কিন্তু, বা কার্যকারিতা আসে এই পরিণমনের ফলে। চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 15। তো কোশ্চেন নাম্বার 15টা সেন্টেন্সে বহুবার এসছে। প্রকৃতি মানে যাকে আমরা নেচার বলি, এখানে লিখতে আমার খুব সমস্যা হয়, জন্য আমি লেখার চেষ্টাও করি না। প্রকৃতি বলতে নেচার বলা হয়, আর পোষণ বলতে নিউট্রাল বলা হয়। তো প্রকৃতি কাকে ইন্ডিকেট করে? প্রকৃতি হচ্ছে একটা শিশুর বংশগতিকে ইন্ডিকেট করে। প্রকৃতি মানে একটা শিশুর বংশগতি, আর পোষণ বা নিউট্রাল মানে হচ্ছে একটা শিশুর পরিবেশ। তো এখানে বলা হচ্ছে বংশগতি বনাম পরিবেশ। অপশান বিতে বলা হচ্ছে বুদ্ধি বনাম আবেগ। সি এ বলা হচ্ছে ব্যক্তিত্ব বনাম সহজাত প্রবৃত্তি। ডি এ বলা হচ্ছে শিশু বনাম সমাজ। তো আমরা প্রথমেই পেয়ে গেলাম যে প্রকৃতি মানে হচ্ছে কি, বংশগতি, আর পোষণ মানে হচ্ছে পরিবেশ। আর বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটে। আর একটা শিশুর মধ্যে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, মানে প্রত্যেকটা শিশু যে আলাদা আলাদা, সেইটার হওয়ার কারণও কিন্তু প্রত্যেকটা শিশুর বংশগতি এবং পরিবেশের একটা যে মিথস্ক্রিয়া বা মানে একে অপরের যে গুণফল, সেটাই। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু ভিন্ন জিন পায়, আর তার সাথে সাথে ভিন্ন পরিবেশ পাচ্ছে। যে যার জিন ভালো, অর্থাৎ মা বাবার সূত্রে একটা ভালো জিন সে পেয়েছে, এবং তার সাথে সাথে একটা ভালো সুন্দর আর্থসামাজিক পরিবেশ, একটা এডুকেশন রিচ এনভায়রনমেন্ট সে পাচ্ছে, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে একটা শিশুর বিকাশটা ভালোভাবে ঘটবে। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16তে কী রয়েছে, যে ছাত্রদের সামাজিকীকরণের ক্ষেত্রে যেসব বিদ্যালয়গুলি অসমর্থ সেগুলি হলো। তো শিক্ষার্থীদের বা ছাত্রদের সামাজিকীকরণের ক্ষেত্রে অসমর্থ সেগুলো কি? অপশান এতে বলা হচ্ছে ধর্মীয় পন্থা অনুসারে কাজ করে। বিয়েতে বলা হচ্ছে জাতপাত ভিত্তিক পরিচালনা করে। সি এ বলা হচ্ছে ভাষাভিত্তিক পরিচালনা করে। ডি এ বলা হচ্ছে ওপরের সবকটি। তাহলে অপশান কিন্তু ডি হবে, কারণ প্রত্যেকটাই কিন্তু সামাজিকীকরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। কোনো স্কুল যদি শুধুমাত্র বাংলা ভাষায় করাবে, কিন্তু শুধুমাত্র ইংরাজি ভাষায় পড়াশোনা করাবো এইটা বলছে, বা কোনো বিদ্যালয়ে যদি কোনো বিশেষ ধর্মকে বেশি ফোকাস করা হয়, কোনো জাতকে বেশি ফোকাস করা হয়, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সামাজিকীকরণে বাধা সৃষ্টি করে। আর সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন একটা প্রসেস বা প্রক্রিয়া। এখানে শিশুরা কি শেখে, অর্থাৎ সমাজের সাথে কিভাবে অভিযোজন করতে হয়, সমাজে কিভাবে মানিয়ে চলতে হয়, কিভাবে চললে সমাজের মানুষ আমাকে ভালো বলবে, অর্থাৎ সমাজ সমর্থিত আচরণগুলো যেমন নৈতিক আচরণ হয়, সেই রকম সমাজের সঙ্গে মানিয়ে চলার রীতিনীতি, আদব কায়দা, এগুলো সব সামাজিকীকরণের মধ্যে চলে আসে। তো এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি। চলে যাব আমরা পরে 17 নম্বর কোশ্চেনে। তো তারপরেই কোশ্চেন রয়েছে সামাজিকীকরণ হলো। তো আলোচনা আমরা করেই দিচ্ছি, চলুন উত্তরটা করি। সামাজিক প্রথার পরিবর্তন। বিয়ে বলা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সাহচর্য। তিনে বলা হচ্ছে যে সামাজিক প্রথার আত্মীকরণ। ডিএ বলা হচ্ছে সমাজকে আধুনিক করার প্রচেষ্টা। এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? অপশান সি, সামাজিক প্রথার আত্মীকরণ, অর্থাৎ সমাজের যে প্রথা, সমাজের যে নিয়মকানুন, সেগুলো নিজের মধ্যে আত্মস্থ করা। এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 18। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে বলা হয়েছে যে মানুষ নৈতিক বিকাশের পর্যায়ে এগিয়ে যায়। অপশান এতে বলা হয়েছে নমনীয়ভাবে, বিতে বলা হচ্ছে স্থিরভাবে, সিতে বলা হচ্ছে পরিবর্তিতভাবে, ডিতে বলা হয়েছে ওপরের সবকটি। তো কোহলবার্গের তত্ত্ব অনুযায়ী যে নৈতিক বিকাশ, সেটা কিন্তু স্থিরভাবে ঘটে। তাহলে 18 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে আমাদের বি। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। তো এই কোশ্চেনের আনসারটা আমার মনে হয় আমি ভুল অপশান নিয়েছি। কোশ্চেন নাম্বার 19-এ কী রয়েছে? জ্যাপ ইয়াঞ্জি ছিলেন একজন, অপশান এতে বলা হচ্ছে জাপানি অর্থনীতিবিদ। বিয়ে বলা হচ্ছে বুলগেরীয় সমাজতত্ত্ববিদ। সি এ বলা হচ্ছে জার্মান দার্শনিক।
দিয়ে বলা হচ্ছে সুইস মনোবিদ। তো জ্যাঁ পিয়াজে একজন সুইস মনোবিদ বলবো না, রসায়নবিদ ছিলেন, তার সাথে সাথে মনোবিজ্ঞানের উপরও এক্সপেরিমেন্ট করেছে, তো মনোবিদ আমরা বলতেই পারি। তো জ্যাঁ পিয়াজে ছিলেন একজন সুইস মনোবিদ, আর তার সাথে সাথে এনাকে কি বলা হয়, জেনেটিক এপিস্টোমোলজিস্ট। জেনেটিক এপিস্টোমোলজিস্ট বলতে কি বোঝায়, যে জ্ঞানের বিকাশের সাথে যে একটা মানুষের বিকাশের যে পরিবর্তন, সময়ের সাথে সাথে জ্ঞানের বিকাশের সাথে সাথে মানুষের যে সর্বাঙ্গীন যে বিকাশ ঘটছে, সেই বিকাশটা যারা পর্যবেক্ষণ করে বা সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, তাদেরকে বলা হয় জেনেটিক এপিস্টোমোলজিস্ট। তো ইনি নিজেকে জেনেটিক এপিস্টোমোলজিস্ট বলেছেন, পিয়াজে নিজেই নিজেকে বলেছেন। আর পিয়াজের যে তত্ত্ব সেটা মূলত জ্ঞানমূলক নির্মাণবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। পিয়াজে শিশুদেরকে ছোট্ট মনোবিজ্ঞানী বা লিটল সায়েন্টিস্ট বলে উল্লেখ করেছেন। তিনি মনে করেন প্রত্যেকটা শিশুর মধ্যে আলাদা আলাদা ক্রিয়েটিভিটি রয়েছে, যারা নিজেই কিন্তু নিজেদের জ্ঞান নির্মাণ করতে পারেন। চলে যাবো আমরা পরের কোশ্চেনে, 20 নাম্বার কোশ্চেন। ব্যক্তিতে পার্থক্যের মূল কারণ হলো, অপশান এতে হচ্ছে পারিপার্শ্বিক, বিয়ে বলা হচ্ছে বংশগতি, সিএ বলা হচ্ছে সহজাত প্রবৃত্তি, ডিএ বলা হচ্ছে ওপরের সবকটি। তো প্রত্যেকটা মানুষ আলাদা, আপনি আলাদা, আমি আলাদা, আমার প্রতিবেশীরা আলাদা, আমার বাবা মারা আলাদা, এমনকি যমজ ভাই বোন অর্থাৎ আইডেন্টিক্যাল যারা টুইনস হয় তাদের মধ্যেও কিন্তু পার্থক্য দেখা যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে পারিপার্শ্বিক যে পরিবেশ সেটা, বংশগতি, সহজাত প্রবৃত্তি। তো আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ প্রত্যেকটাই কিন্তু ব্যক্তিগত পার্থক্যে বা ব্যক্তিগত স্বতন্ত্রতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 21-এ। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের হয়, ফলে একজন শিক্ষকের উচিত একইভাবে শিক্ষণের উপর জোর দেওয়া, কড়া শৃঙ্খলা বজায় রাখা, বিভিন্ন শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করা এবং পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দেওয়া। তো যখন শিক্ষার্থী বিভিন্ন ধরনের, শিক্ষণ পদ্ধতিও বিভিন্ন হওয়া উচিত। তো অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। যেহেতু কোশ্চেনগুলো বেশি ডিপে নেই, হালকার ওপরে রয়েছে, তো কোশ্চেনগুলোকে সেভাবে ইলাবোরেট করছি না। 22 নাম্বার কোশ্চেনে কি রয়েছে, গড়পড়তা কার্যকরী বুদ্ধিসম্পন্ন শিশু যদি শিক্ষণের সুযোগ দায়ী উপযুক্ত পারিপার্শ্বিক লাভ করে, তাহলে সে জীবনে আরও উন্নতি করবে, জীবনে সাধারণ উন্নতি করবে। সিএ বলা হচ্ছে জীবনে কিছুই করতে পারবে না, আর ডিএ বলা হচ্ছে ওপরে কোনোটি নয়। তাহলে এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান এ। কেন হবে এটা? যে কোনো গড়পড়তা শিক্ষার্থী, আমি কিন্তু বুদ্ধিতে কখনোই বিশ্বাস করি না, তার সাথে সাথে কোনো মনোবিজ্ঞানী কিন্তু সেভাবে বুদ্ধির ওপর বেশি ফোকাস করেননি। একটা মানুষের সাকসেসফুল হওয়ার পিছনে তার বুদ্ধিটা 1% কাজ করে মাত্র, সেখানে 99% কাজ করে শিক্ষার্থীর পরিশ্রম, তার পরিবেশ। অর্থাৎ একটা শিশু যদি গড়পড়তা বুদ্ধি থাকে এবং সে কন্টিনিউয়াস যদি পড়াশোনা বা বিভিন্নভাবে নিজের বুদ্ধিকে উৎকর্ষ করতে পারে, তার সাথে সাথে তার পরিবেশ যদি ভীষণ ভালো হয়, তাকে যদি মোটিভেট করে তার পরিবেশ সবসময় বড় হওয়ার জন্য বা সাকসেসফুল হওয়ার জন্য, তাহলে সে কিন্তু জীবনে আরও অনেক বেশি উন্নতি করতে পারবে। এর উদাহরণ অনেক রয়েছে, কারণ পৃথিবীতে দেখা গেছে যে গড়বুদ্ধি সম্পন্ন মানুষরা কিন্তু বড় বড় কাজ করেছে এবং জীবনে একটা পৃথিবীতে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। তো অপশান এ হয়ে যাবে 22-এর উত্তর। চলে যাবো আমরা 23 নাম্বার কোশ্চেনে। তো 23 নাম্বার কোশ্চেনে কি রয়েছে, যে বুদ্ধাঙ্ক নির্ণয়ের সঠিক পদ্ধতি হলো, অপশান এতে বলা হচ্ছে মানসিক বয়স ইন্টু প্রকৃত বয়স ইন্টু 100, বিয়ে বলা হচ্ছে যে প্রকৃত বয়স বাই মানসিক বয়স ইন্টু 100, সিএ বলা হচ্ছে যে মানসিক বয়স। কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23-এ কি বলছে, যে বুদ্ধাঙ্ক নির্ণয়ের সঠিক পদ্ধতি হলো। তো বুদ্ধি আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেখান থেকে প্রায় 2-4টে কোয়েশ্চেন এসেই থাকে। গার্ডনারের যে তত্ত্ব রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, তাছাড়া চ্যানেলে বুদ্ধির ওপর একটা টপিকের ওপর আলোচনা করে দেওয়া ক্লাস রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো বুদ্ধাঙ্ক বার করার, অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা বুদ্ধাঙ্ক থাকে, তো সেই বুদ্ধাঙ্কটা আমরা কি করে বার করি, সেই বুদ্ধাঙ্ক নির্ণয়ের পদ্ধতিটা হচ্ছে, অপশান এতে বলা হচ্ছে মানসিক বয়স ইন্টু প্রকৃত বয়স বাই 100, বিয়ে বলা হচ্ছে যে প্রকৃত বয়স বাই মানসিক বয়স ইন্টু 100, অপশান সিএ বলা হচ্ছে যে মানসিক বয়স বাই প্রকৃত বয়স ইন্টু 100, অপশান ডিএ বলা হচ্ছে ওপরের সবগুলি। তো ওপরের সবগুলি তো আনসার হওয়ার সম্ভাবনা নেই। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে বুদ্ধাঙ্ক বার করার জন্য প্রথমে কি প্রয়োজন। তো বুদ্ধাঙ্ক বার করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হচ্ছে সিএ, অর্থাৎ
ক্রোনোলজিক্যাল এজ অর্থাৎ প্রকৃত বয়স, অর্থাৎ একটা শিশু যদি আমার বুদ্ধাঙ্ক আমি বার করি কিংবা অন্য কোনো শিশুর যদি বুদ্ধাঙ্ক বার করা হয়, তো প্রথমে দেখা হবে যে বাচ্চাটা যদি জন্মেছে তার বায়োলজিক্যাল এজ কত, মানে প্রকৃত বা ক্রোনোলজিক্যাল এজ কি। তো প্রথমে সেটা দেখা হবে এবং ওপরে কি থাকবে, ওপরে থাকবে MA, অর্থাৎ আমরা এটা মা করে মনে রাখবো। CA দিয়ে আমরা ছেলে মনে রাখতে পারি, MA দিয়ে আমরা মা মনে রাখতে পারি। মা সবসময় ছেলের ওপরে থাকবে, তার মানে MA অর্থাৎ মানসিক এজটা সবসময় ওপরে থাকবে আর ক্রোনোলজিক্যাল এজ বা প্রকৃত বয়সটা নিচে থাকবে। এবার এটাকে আমরা 100কে দিয়ে একদম ভাগ করে ফেলবো, তাহলেই কিন্তু আমাদের সঠিক উত্তর বেরিয়ে যাবে। অনেক সময় কোশ্চেন কেমন দেওয়া হয় বলুন তো, কোশ্চেন দেওয়া হয় যে কোনো বাচ্চার প্রকৃত বয়স সেটা, তার মানসিক বয়স সেটা, তার বুদ্ধাঙ্ক কত। তাহলে এই ফর্মুলাটা জানা থাকলে নিশ্চয়ই আমাদের সেটা বার করতে কোনো অসুবিধা হবে না। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, মানসিক বয়স বা প্রকৃত বয়স ইন্টু 100। সবসময় মনে রাখবেন MA অর্থাৎ মানসিক বয়সটা প্রথমে থাকবে, অর্থাৎ মা সবাইকার ওপরে থাকবে। চলে যাব আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24-এ কী রয়েছে, বুদ্ধাঙ্কের সূচক হলো। অপশান এতে বলা হয়েছে মানসিক উন্নতির পদ্ধতি, বিতে বলা হয়েছে মানসিক পরিপূর্ণতার পদ্ধতি, সিতে বলা হচ্ছে মানসিক বিকাশের হার, ডিতে বলা হচ্ছে বৌদ্ধিক বিকাশের হার। তো বুদ্ধাঙ্কের সূচক হচ্ছে বৌদ্ধিক বিকাশের যে হার সেটা। বুদ্ধাঙ্ক থেকে এই যে কোশ্চেনগুলো ত্রিপুরাটিতে দেওয়া হয়েছে, আশা তো করা যাচ্ছে না যে এত ইজি কোশ্চেন আর আসবে বলে। তো সেক্ষেত্রে বুদ্ধি তত্ত্বের যে গভীরে গিয়ে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। চলে যাব আমরা 25 নাম্বার কোশ্চেনে। দেখুন আবার একটা বুদ্ধাঙ্ক থেকে কোশ্চেন দিয়েছে, এরকম কোশ্চেন কিন্তু দেবে না। 105 বুদ্ধাঙ্কযুক্ত শিশুকে কোন শ্রেণীতে রাখা যায়। তো বুদ্ধাঙ্কের বেসিসে অর্থাৎ কার কত বুদ্ধাঙ্ক রয়েছে সেই ভিত্তিতে একটা ক্যাটাগরাইজেশন করা হয় অর্থাৎ কার বুদ্ধি কতটা সে অনুযায়ী তাকে কোন জায়গায় ফেলবো, তাকে বোকা বলবো, তাকে গড়বুদ্ধি সম্পন্ন বলবো। অপশান এতে বলা হয়েছে গড়পড়তা বুদ্ধিমানের চেয়ে উন্নত, অর্থাৎ 105 যুক্ত বুদ্ধাঙ্কযুক্ত শিশু হচ্ছে গড়পড়তা যাদের বুদ্ধি তাদের থেকে উঁচুতে রয়েছে। বিয়ে বলা হচ্ছে স্বাভাবিক বা গড়পড়তা বুদ্ধি সম্পন্ন। সিএ বলা হচ্ছে অসামান্য বুদ্ধি সম্পন্ন। ডিএ বলা হচ্ছে বোকা। তো এটা উত্তর হয়ে যাবে স্বাভাবিক বা গড়পড়তা বুদ্ধি সম্পন্ন, কারণ 90 পর্যন্ত যাদের বুদ্ধাঙ্ক তাদেরকে কিন্তু 90 থেকে 100 বা 105 পর্যন্ত যাদের বুদ্ধাঙ্ক তাদের স্বাভাবিক বা গড়পড়তা বলা হয়। 105 থেকে 120 বা 30 যাদের, তাদের স্বাভাবিকের থেকে বুদ্ধিমান বলা হয়। এবং 130 প্লাস বা 140 প্লাস যাদের বুদ্ধাঙ্ক, 130 থেকে 140 প্লাস যাদের বুদ্ধাঙ্ক তাদেরকে জিনিয়াস বা সৃজনশীল শিক্ষার্থী বা গিফটেড চাইল্ড বলা হয়। অর্থাৎ এদের বুদ্ধি এত বেশি যে এরা যে কাজই করতে যাক সে কাজই কিন্তু এরা সফল হবে। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 26-এ কী রয়েছে, যে সমস্যা উদ্বেগকারী শিশুর ক্ষেত্রে কোনটি বর্তমান। অপশান এতে বলা হচ্ছে সমস্যা হয়নি এমন সমস্যা। বিয়ে বলা হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা প্রদানকারী পিতামাতা। সিএ বলা হচ্ছে গৃহে প্রতিকূল পরিবেশ। ডিএ বলা হচ্ছে মন্দ বংশগতি। এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অতিরিক্ত নিরাপত্তা প্রদানকারী আমি অপশান ভুল বললাম, এটা উত্তর হয়ে যাবে অপশান সি, গৃহে প্রতিকূল পরিবেশ। তো কোনো বাচ্চার যে ক্ষেত্রে সমস্যা যখন থাকে, অর্থাৎ কোনো বাচ্চা যখন আচরণ থেকে আমরা বুঝবো যে সেই বাচ্চাটার মধ্যে কিছু সমস্যা হচ্ছে, অর্থাৎ তার মধ্যে ভিতরে কিছু প্রবলেম রয়েছে, তো সেক্ষেত্রে এই যে সমস্যাগুলো রয়েছে মা বাবা অতিরিক্ত ছেলে মেয়েদের নিরাপত্তা দিতেই পারে, সবসময় আগলে রাখতেই পারে। এক্ষেত্রে শিশুর সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট হয় না ঠিকই, কিন্তু সমস্যা উদ্বেগ হয় এরকম খুব কমই দেখা গেছে। তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ গৃহের প্রতিকূল অবস্থা কিন্তু বিশালভাবে একটা শিশুর মানসিক সমস্যার জন্য দায়ী। ছোটোবেলা থেকে আপনি দেখেই যাচ্ছেন যে দিনরাত আপনার মা বাবা বিনা কারণে খিটিমিটি করেই যাচ্ছে, একে অপরের ওপর রাগ দেখাচ্ছে, অশান্তি করছে, একে অপরের ওপর সঙ্গে কোনো ভালো সম্পর্ক নেই। একটা শিশুর বিকাশে তার মা বাবার সুস্থ সম্পর্ক কিন্তু একটা বিরাট ভূমিকা ফেলে। তো এখানে এটাই বলা হয়েছে। চলে যাব আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 27, মানসিক প্রতিবন্ধকতার সূচক কী। অপশান নিতে বলা হয়েছে 70+ বা অথবা তারও কম। সাধারণত দেখা গেছে 70-এর নিচে বা 70 পর্যন্ত যাদের বুদ্ধি তারা
কম বুদ্ধি সম্পন্ন বা মানসিক প্রতিবন্ধকতা থাকে বা কোনো কিছুতে পিছিয়ে থাকে, এইরকম শিশুদের মধ্যে বলা হয়। বিয়ে বলা হচ্ছে যে 18 বছর বয়সের পূর্বে বয়স অনুযায়ী মানিয়ে নেওয়ার ঘাটতি। সিএ বলা হচ্ছে এবি উভয়ই, ডিএ বলা হচ্ছে এবি কোনোটি নয়। এই দুটোই কিন্তু হয়ে যাবে মানসিক প্রতিবন্ধকতা যুক্ত শিশুর বৈশিষ্ট্য, অর্থাৎ তাদের বুদ্ধাঙ্ক 70 প্লাস বা 70-এর নিচে হবে। আর 18 বছর বয়সের পূর্বে বয়স অনুযায়ী মানিয়ে নিতে পারবে না, অর্থাৎ একটা শিশুর 18 বছর পর্যন্ত বয়সের শিশুর যেরকম স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই শিশুর থাকবে না। চলে যাব আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 28, শিখনে অক্ষমতার জন্য নিচের কোন কারণটি দায়ী নয়? অপশান এতে বলা হচ্ছে সাংস্কৃতিক উপাদান, বিয়ে বলা হচ্ছে মানসিক অকার্যকারিতা, সিএ বলা হচ্ছে আবেগজনিত বিক্ষোভ, ডিএ বলা হচ্ছে ব্যবহারজনিত বিক্ষোভ। তো এখানে উত্তর হয়ে যাবে সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদানটা কিন্তু কোনো রকম বাধা উদ্বেগ করে না, অর্থাৎ আপনার সংস্কৃতি, অর্থাৎ আপনি কোন কালচারের মধ্যে জন্মাচ্ছেন, আপনার পরিবার কি পালন করছে, কী রকমের সাংস্কৃতিক পরিচর্যা আপনাকে দিচ্ছে, সেটা কিন্তু কোনোটাই বাধা সৃষ্টি করে না। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 29-এ। এই কোশ্চেনটা একদম সহজ একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন স্বাভাবিকভাবে আসবে না, তো একদম আমরা উত্তরে চলে যাব। সিডাব্লিউএসএন এর সঠিক যে ব্যাখ্যা সেটা হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিড, অর্থাৎ যে সমস্ত স্পেশালি এবেল চাইল্ড থাকে সেই সমস্ত স্পেশালি এবেল চাইল্ডদের কি বলা হয়েছে, সিডাব্লিউএসএন দ্বারা। মূলত অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এই টার্মটাকে ব্যবহার করা হয়, অর্থাৎ যে সমস্ত শিশুরা বিশেষভাবে সক্ষম, অর্থাৎ তাদের বিশেষ চাহিদা প্রয়োজন রয়েছে, কারো হয়তো দৃষ্টি অক্ষমতা রয়েছে বা কারো হয়তো পায়ে পোলিওর কারণে কোনো অক্ষমতা রয়েছে, কেউ হয়তো কেউ হয়তো বলতে পারে না, তো বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু অক্ষম নয়, তারা বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ তাদের বিভিন্নভাবে আলাদাভাবে তাদের অভাবটা পূরণ করতে হবে, অর্থাৎ তাদের চাহিদাগুলো অন্যরকম, স্বাভাবিক বাচ্চার মতো নয়। তো তাই জন্যই বলা হয় যে চিলড্রেন উইথ স্পেশাল নিড। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30-এ কি রয়েছে, প্রতিভাবান ছাত্ররা অপশান এতে বলছে প্রকৃতিতে অন্তর্মুখী হয়, বিয়ে বলা হচ্ছে নিজস্ব প্রয়োজন লাভের ক্ষেত্রে নির্লিপ্ত, সিএ বলা হচ্ছে নিজস্ব বিচার বুদ্ধিতে স্বতন্ত্র, ডিএ বলা হচ্ছে শিক্ষকের ওপর নির্ভরশীল নয়। তো এখানে দেখুন প্রায় প্রত্যেকটাই কিন্তু কাছাকাছি উত্তর, কারণ প্রতিভাবান বা সৃজনশীল যারা শিশু হয় তারা স্বাভাবিকভাবে একটু নিজেদেরকে আলাদা করে রাখে, তাদের বুদ্ধাঙ্ক বেশি হয়, তাদের আচার ব্যবহার একটু স্বাভাবিকদের থেকে একটু অন্যরকম হয়, তো তারা নিজস্ব বিচার বুদ্ধিতে স্বতন্ত্র বা আলাদা, এটা আমাদের এখানে উত্তর হবে। কিন্তু যে সৃজনশীল শিশু বা প্রতিভাশীল শিশুরা রয়েছে তাদের সম্পর্কে আমাদের আরেকটু জেনে নেওয়া কিন্তু দরকার। এই শিশুরা কিন্তু প্রত্যেকটা জিনিসে, যে সমস্ত জিনিসেরা আগ্রহ সহকারে করবে সেখানে গিয়ে সফল হবে। আর সৃজনশীল শিশুরা মূলত অপসারী চিন্তনের মাধ্যমে, অর্থাৎ আউট অফ দ্য বক্স গিয়ে চিন্তা ভাবনা করে, আর এই জিনিসগুলো আমাদের দেখে রাখতে হবে। এগুলো কিন্তু সৃজনশীল যে শিক্ষার্থী রয়েছে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। তো এই কোশ্চেনটা আমি আলোচনা করে দিলাম, এটা অনেকদিন আগে আমি রেকর্ড করে রেখেছিলাম অর্ধেকটা, তো আজ আমি এটা আলোচনা করে দিলাম। আপনারা জানাবেন অবশ্যই যে এটা ত্রিপুরার কোশ্চেন কিনা, তাহলে আরও কিছু কোশ্চেন আছে